কওমির আলেমদেরকে বলা হতো মুন্সি বা আলেম, যার অর্থ হলো লেখক বা যে লেখা জানে, যার দিকে ইঙ্গিত করে পূর্বের জমানায় শুধুমাত্র লেখাপড়া জানতো, যা লিখতে জানতো শুধুমাত্র কওমির আলেমরা, এই জন্য তাদেরকে মুন্সি বা মোল্লা বলা হতো। মানে সভাপতি তারাই তৈরি করেছিল জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা এবং তাদেরই তৈরি করেছিল আল খাওয়ারিজমি, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা গণিত, রসায়ন, চিকিৎসা, দর্শন এবং প্রকৌশল সব বিভিন্ন বিষয়ে অবদান রেখে গিয়েছেন। মানে সভাপতি আমি বলতে চাই, গণতন্ত্রের ধারাসমূহের মধ্যে যদি আমি লক্ষ্য করি তাহলে তো অবশ্যই দেখা যায় ২৭ নম্বর ধারার ভিতরে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আইনের চোখে সকলে সমান অধিকার থাকবে, কিন্তু আমরা কোথায় পাচ্ছি আমাদের সেই বিচারের ক্ষেত্রে ২৮ নম্বর ধারা হলো সকলে সমান অধিকার থাকবে, কিন্তু আমাদের অধিকার তো আজকে পাচ্ছি না। ২৯ নম্বর ধারা হলো যে চাকরির ক্ষেত্রে সকলে সমান সুযোগ থাকবে, কিন্তু আমাদের থেকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এটা কি অন্যায় হলো না? এমনকি ১৫৩টি ধারাসমূহের থেকে এমন কোনো ধারা নেই যেখানে লেখা আছে যে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পড়ে এসে তারপর চাকরি নিতে হবে। তাহলে কেন আমাদের সাথে এই বৈষম্য আচরণ করা হচ্ছে? আমাদেরকে কেন এই চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে না? মাননীয় সভাপতি তিনি আমার বিপক্ষের বিতার্কিক ভাই অনেকগুলো প্রশ্ন করে গিয়েছিলেন, ইনশাআল্লাহ আমি একে উত্তর দিব। এখানে জানিয়ে দিচ্ছি, তিনি প্রশ্ন করে গেছেন আমরা যদি সরকার এই স্বীকৃতি বাস্তবায়ন করতে যাই তাহলে নাকি আমরা খাঁচায় আবদ্ধ হয়ে যাব। তাহলে তিনি হয়তো তার মূল ঘটনাই জানেন না। 2017 এপ্রিল মাসে যখন আমাদের স্বীকৃতি দিয়েছিল এবং সংসদ ভবন 19 সেপ্টেম্বরে যখন আমাদের স্বীকৃতি দিয়েছিল, সম্পূর্ণ আমাদের স্বকীয়তা বজায় রেখে দিয়েছেন। তিনি হয়তো এটার প্রতি ভ্রুক্ষেপই করেননি। তিনি আবার প্রশ্ন করেছিলেন দারুল উলুম দেওবন্দ নাকি এর বিপরীত ছিল, আমাদের আকাবির নাকি বিপরীত ছিল, উসুল হাসতেগার নাকি বিপরীত ছিল। তিনি হয়তো বুঝতে পারছেন না। তিনি এটা বলে বোঝাতে চান যে সব জমানায় একটি কথা যেন সবসময় থাকবে এবং এটা মানতে হবে, যদিও বা প্রেক্ষাপট ভিন্ন হন না কেন। এটা তো অন্ধ অনুকরণ, কারণ তখনকার সময়ে সরকারের সাথে সম্পর্ক রাখাটা আমার জন্য ক্ষতিকর ছিল, বর্তমান জমানা নয়। কারণ তখনকার সরকার আমাদের কওমি ধ্বংস, আমাদের মাদ্রাসা ধ্বংসের প্রণেতা ছিল, ইসলাম বিরোধী ছিল। কিন্তু বর্তমান সরকার এমন নয়, বর্তমান রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আমরা হলো স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। আপনি এখন এই সময়ে আমাদের এই দাবি উত্থাপন করা শুধুমাত্র অধিকারই নয়, বরং অধিকারও নয়, ন্যায্য অধিকারও বটে। মানে সভাপতি তিনি আরও প্রশ্ন করে গিয়েছেন আলিয়া মাদ্রাসা ধ্বংসের কারণসমূহের মধ্যে নাকি সরকার স্বীকৃতি। আমি বলবো এটা তাদের ধ্বংসের কারণের মধ্যেই পড়ে না, কারণ তারা নিজেরা স্বকীয়তা বজায় রাখতে পারে নাই বলে তারা হয়েছে। তাই বলে আপনি অন্যের উপরে দোষ চাপিয়ে দেবেন, এটা কখনই হতে পারে না। মানে সভাপতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন 16 বছর পড়াশোনা করে তারা এই মাস্টার্সের ডিগ্রি অর্জন করতে পারে, বাস্তবায়ন হয়, তাহলে আমি যখন 16 বছর পড়াশোনা করব তাহলে আমাকে কেন দেওয়া হবে না? এটা কি বৈষম্য হয়নি? মানে সভাপতি আমার ভাবতে অবাক লাগে, এদেশের অধিকাংশ মানুষ যখন ধর্মীয় অনুভূতির ওপর দাঁড়িয়ে আছে সেখানে এই শিক্ষাকে অবমূল্যায়ন করে কিভাবে? মানে সভাপতি আমার ভাবতে অবাক লাগে। আপনাকে ছোটোবেলা থেকে যে ব্যক্তি নৈতিকতা শিক্ষা দিয়ে আসছে, আপনি যার পিছনে নামাজ আদায় করছেন, আপনার যে জানাজা নামাজ পড়বে ওই ব্যক্তিকে যখন বড় হয়ে আপনি বলছেন আপনার জ্ঞান মূল্যহীন, এটা তো শুধুমাত্র অধিকার বিরোধী নয়, বরং আত্মঘাতীও বটে। মাননীয় সভাপতি আমি আরও বলতে চাই যে আমাদের দেশে কিছু লোক আছে যারা বলতে চায় যে আমরা আধুনিক শিক্ষা থেকে পিছিয়ে পড়েছি, এই জন্য উন্নত শিক্ষা না থাকার কারণে আমাদেরকে স্বীকৃতি দেওয়া উপকার নয়। আমি বলবো তাহলে কি 1980 দশকে যখন পাকিস্তানে তাদের কওমিদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করার মাধ্যমে তারা যখন সৌদি আরব, কুয়েত, ওমান এবং মদিনা ইউনিভার্সিটি, যুক্তরাজ্য সহ দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেস বাই কেস বা যেভাবেই হোক তারা যখন অংশগ্রহণ করতে পারছে, তারা যখন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গ্রহণ করতে পারছে, তাহলে আমার অপরাধ কি শুধুমাত্র বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াটাই আমার অপরাধ ছিল? মাননীয় সভাপতি আমার ছোটোবেলাতে স্বপ্ন ছিল মদিনা ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু আমার সক্ষমতা হয়নি, এজন্য কারণ আমি বাংলাদেশের কওমি মাদ্রাসাতে পড়ি। মাননীয় সভাপতি এটা কি আমার অপরাধ ছিল? মাননীয় সভাপতি আমি আপনাদেরকে বলতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ইসলামী বিষয়ের পড়াশোনা করা হয়, পিএইচডি গ্রহণ করা হয়, তাদের সম্মান দেওয়া হয়। কেন ওই বিষয়টা যখন কওমি মাদ্রাসায় পড়াশোনা করানো হয় এবং এর গভীর থেকে গভীর পড়ানো হয়, তাহলে কেন তাদের এই শিক্ষাকে মূল্যায়ন করা হবে না, অবমূল্যায়ন করা হবে? আমার বিতার্কিক ভাইরা অনেক প্রশ্ন করে গিয়েছেন, প্রশ্নগুলো
তারা বলতে চান যে আল্লাহর দিন শিখে কেন আমরা চাকরি খুঁজবো। তিনি বুঝাতে চাইতেছেন আল্লাহর দিন শিখছি, এখন টাকার কেন কথা। তাহলে আমার প্রশ্ন আবার তো আপনাকেই করতে হয়, তাহলে আপনি মাদ্রাসা কেন চাকরি খুঁজেন? মাদ্রাসায় চাকরি করার কি আপনি টাকা দেন না কেন? এটা কি দিনে বিপরীত হয়ে গেল? না, পেশা এক জিনিস, শিক্ষা এক জিনিস। পেশা কখনো শিক্ষার অনুবাদ শিক্ষা সে গ্রহণ করবে নিজের অধিকারে বটে। আর আপনি বলছেন শরীয়তের আলোকে আমি কিভাবে এটাকে বাস্তবায়ন করব। আমি বলছি ও আতুকুল্লাদি হাকিন হাক্কাহু, প্রত্যেক মানুষের তার হককে পরিপূর্ণভাবে আদায় করে দাও। তাহলে এটাকে শরীয়তভাবে সম্মতভাবে শরীয়ত কি বলে না যে প্রত্যেক মানুষের হককে পরিপূর্ণভাবে আদায় করে দিতে? ধন্যবাদ জানাই আর ইসলামকে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং আমার বিপক্ষের বিতর্কী ভাইকে আশা রাখি তারা আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।